সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। মিলেমিশে দেশ গড়তে নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের। আওয়ামী লীগের মতো কারচুপির ভোটের কলঙ্ক চায় না বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি। জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। বিচার এবং সংস্কার ঘিরে সরকারের সমালোচনায় যুব শক্তির নেতারা। জুলাই সনদ প্রতিষ্ঠা করেই নির্বাচনে অংশ নেবে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম। যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব, সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় নির্বাচন। মালয়েশিয়ায় যৌথ ব্রিফিংয়ে ডক্টর ইউনূস। প্রতিরক্ষা, জ্বালানি এবং হালাল খাদ্য সহ 5 সমঝোতা সই। অভ্যুত্থানের সময় গুমের ঘটনা নিয়ে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফের লোমহর্ষক বর্ণনা। সমন্বয়কদের থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। হুমকির মুখে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। সরকারের কাছে পাওনা 8,000 কোটি টাকা। উদ্বেগের কিছু নেই, দাবি পিডিবি চেয়ারম্যানের। সম্পূর্ণ আর্থিক খাত সামাল দিতে এখনও প্রস্তুত নয় বাংলাদেশ ব্যাংক, মন্তব্য অর্থ উপদেষ্টার। মার্কিন শুল্ক আরও কমানোর চেষ্টা চলছে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে: মালিবাগের পার্কিংয়ে ডাবল মার্ডার এখনও রহস্যে ঘেরা। ময়না তদন্তের পর মরদেহ হস্তান্তর। পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। মিলেমিশে দেশ গড়ার সুযোগ দিতে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, কর্মসংস্থানমুখী এবং জীবন মান উন্নয়নের রাজনীতি বিএনপির আগামী দিনের নীতি, আর সেজন্য প্রয়োজন বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন। যুব দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মতো কারচুপির কলঙ্ক নিতে চায় না বিএনপি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শিরোনামে আলোচনা সভা আয়োজনে বিএনপির 3 তরুণ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা বদল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের প্রশ্ন, এটা যেন কেবল কথার কথা না থাকে। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো অপকর্মের সঙ্গে বিএনপিকে জড়িয়ে খাটো করার অপচেষ্টা চলছে। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত জরুরি কথা, কারণ আমরা বড় দল, এখন আওয়ামী লীগ নেই। আমাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে, একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয়, তার জন্য। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তুলে ধরেন যুবকদের ঘিরে দলের নানান পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, যুব সমাজ বিপদগামী হলে বাধাগ্রস্ত হবে দেশের উন্নয়ন। ট্রেডিশনাল জব বা ট্রেডিশনাল কাজ যেগুলো আছে, সেগুলো এই অ্যাডভান্সমেন্টের জন্য কিন্তু এই ট্রেডিশনাল এগুলোর কিন্তু বিলুপ্তি হচ্ছে। তবে একই সঙ্গে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের বাজারও কিন্তু এক্সপ্যান্ড করছে, অনেক বড় হচ্ছে। সুতরাং প্রযুক্তির নতুন বাজারে যদি আমাদেরকে প্রবেশ করতে হয়, তার জন্য অবশ্যই প্রয়োজন দক্ষতা এবং যোগ্যতা অর্জন। তারেক রহমানের মতে, প্রতিহিংসা এড়িয়ে সাহস ও সততা নিয়ে এগিয়ে গেলেই বাংলাদেশের সমৃদ্ধি অবশ্যম্ভাবী। প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সমৃদ্ধির সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত। বাংলাদেশের জনসংখ্যাই হতে পারে একমাত্র আমাদের
বাংলাদেশের সাফল্য এবং সমৃদ্ধির নিয়ামক। বলেন, জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় সাধারণ মানুষ। জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও আলাদাভাবে নতুন কুড়ি চালু করার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ক্রীড়া শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করার পাশাপাশি শিক্ষা কার্যক্রমের বাইরে থাকা যুবকদের নিয়ে বিএনপির ভিন্ন পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। নতুন করে আরেকটি সাবজেক্ট আমরা চালু করব, লেখা থাকবে নতুন করে, ব্র্যাকেটে লেখা থাকবে স্পোর্টস বা ক্রীড়া। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত 1 বছরে অনেক ছাড় দিয়েছে। এবার জুলাই সনদে 1 বিন্দুও ছাড় নয়। জুলাই সনদ প্রতিষ্ঠা করেই ভোটে যাবে দলটি, এমনটাই জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেখানে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা জাতীয় ঐক্যের উপর জোর দেন। অনুষ্ঠানে বিচার এবং সংস্কার ঘিরে বর্তমান সরকারের সমালোচনা করেন যুব শক্তির নেতারা। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলন, যেখানে হাজির বিভিন্ন রাজনৈতিক দলের যুব উইং ও তরুণদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় যুব শক্তির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হয় বেকার ভাতা সহ 7 দফার যুব ইশতেহার। আমাদের নতুন বাংলাদেশে যুব সমাজ নিজেদের মেধা উদ্ভাবন। আয়োজনে অন্যান্য দলের নেতারা অভিযোগ করেন, দিল্লি কলকাতার বয়ান নিয়ে বিভাজনের রাজনীতি করার চেষ্টা অব্যাহত। তাই সজাগ থাকতে হবে প্রতিটি রাজনীতিবিদকে। স্বাধীনতার প্রশ্নে, আজাদির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না। আমরা কোনো কলোনি রাষ্ট্র হতে চাই না, আমরা একমাত্র বাংলাদেশপন্থী হতে চাই। ক্ষমতা লাভে বিদেশি শক্তির সমর্থনের ভাবনা স্বাধীন হতে দিচ্ছে না বলে উল্লেখ করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, জাতীয় ঐক্যমতের বিকল্প নেই, তাই দলীয় স্বার্থ উপেক্ষা করে আলোচনার টেবিলে ছাড় দিতে কার্পণ্য করবে না যুবকরা। আমরা রক্ত দিতে পারি, লড়াই করতে জানি, ঐক্যবদ্ধ হতে জানি, একটা কিছু জানি না, সেটা হচ্ছে পরাজয়। এই ধারার রাজনীতিকে দলীয় ভিত্তিতে নয়, জাতীয় ভিত্তিতে অক্ষুণ্ণ রাখতে হবে। ওই পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশে বসে আমার দেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চায়। তারা আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। পরে এনসিপির আহ্বায়ক বলেন, গত 1 বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে, আর এখন ছাড় দেবে না। জুলাই সনদ প্রতিষ্ঠা করেই নির্বাচনে যাবে দলটি। রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। তরুণদেরকে আপনারা যারা ক্ষমতা নির্ধারণ করে, তারা যদি আবারও প্রতারিত করি, এই দেশের আর কোনো ভবিষ্যৎ নাই। জুলাই সনদের যেই প্রতিশ্রুতি, সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। সরকারকে গত 1 বছরে গৃহীত পদক্ষেপ সহ আগামীর পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। যদি সংস্কারকে কার্যকর করা না হয়, তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে। আমরা একটা নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের দিকে যে যাচ্ছে, সেটির আগে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই ব্যুরোক্রেটদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই। আমরা মনে করি যে কোনো একটি অপকর্ম করে, তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী। এবং আমরা চাই দলমত নির্বিশেষে, সে যদি এনসিপির হয়, সে যদি যুব শক্তির হয়, তার বিরুদ্ধেও আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করব। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা
ফেরত দিতে হবে এই সরকারকে। আয়োজনে বিচার ও সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন যুব শক্তির নেতারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অর্থনীতি সহ সব ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ের সময় এমনটা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরে মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা, জ্বালানি এবং হালাল খাদ্য সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। ব্রিফিংয়ে বাংলাদেশের তরুণদের শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। এরপরই একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা। পরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ 5টি খাতে সমঝোতা স্মারক সই হয়। এরপরেই যৌথ ব্রিফিংয়ে কথা বলেন দুই সরকার প্রধান। বাংলাদেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানান ডক্টর ইউনুস। We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. এ সময় বাংলাদেশি তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ডক্টর ইউনুস। সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। To thank Malaysia for hosting us so much of our people, and we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. ব্রিফিংয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনুসের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Commitment to our friends to ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia, can secure peace and promote progress and development for their people. বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসনের পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। তাতে ইতিবাচক সায় দেন আনোয়ার ইব্রাহিম। পরে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিজনেস ফোরামে অংশগ্রহণ শেষে বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন আজিয়াটা গ্রুপ মালয়েশিয়া ও হালাল ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা। সেখানে দুদেশের মধ্যকার বাণিজ্যিক বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ। ব্যবসার জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময় এমন মন্তব্য করে মালয়েশিয়ার ব্যবসায়ীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। মালয়েশিয়ায় স্থানীয় সময় দুপুরে বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে শুরু থেকেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে দরকার অর্থনৈতিক সমৃদ্ধি, আর এই জন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা সফরের দ্বিতীয় দিন এই সংলাপের আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন এবং বিডা। অংশ নেন মালয়েশিয়ার চেম্বার অব কমার্সের নেতারা সহ ব্যবসায়ী প্রতিনিধিরা। How to explore that potential of Bay Bengal. Once you come to Bangladesh, you'll see how many different ways you can see to make it happen. It came by chance because somebody saw that Bangladesh is not using their quota for garments. So they came to relocate their industry to take advantage of the quota. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কাজের মাঝামাঝি অবস্থায় এসে তার পক্ষে লড়তে আবেদন জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না।
সোমবার তার পক্ষে আবেদন ট্রাইব্যুনালে তুলে ধরেন আইনজীবী নাজনীন নাহার। তবে ট্রাইব্যুনাল সাফ জানিয়ে দেন সময় পেরিয়ে যাওয়ায় সেই সুযোগ আর নেই। এদিন চাংখারপুলে 6 জনকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান সহ 2 জন। জুলাই আন্দোলনে সাভারে ইয়ামিন হত্যা এবং 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে আবেদনের প্রেক্ষিতে ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 14 সেপ্টেম্বর এবং শাপলা গণহত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। পান্নার পক্ষে ওনার অ্যাপ্লিকেশনটা জাস্ট পুটিং করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি, এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না। শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। তবে তিনি যদি সিবি জমা দিয়ে যান তাহলে অন্য কোনো মামলায় সেটা ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখতেও পারে। জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দেয়া জবানবন্দিতে উঠে আসে এমন তথ্য। গুমের ঘটনার লোমহর্ষক বর্ণনাও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন ওই আন্দোলনকে দুর্বল করতে গুম করা হয় নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে। পরে কর্মসূচি প্রত্যাহারের দাবিতে তাদের একটি ভিডিও প্রকাশ করা হয়। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে ডিবি হেফাজতে গুম অবস্থায় হওয়া ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই জবানবন্দির কপি এসেছে যমুনা টেলিভিশনের হাতে। জবানবন্দিতে আসিফ মাহমুদ বলেন, 19 জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় ফোন ট্র্যাক করে তৎকালীন ডিজিএফআই সদস্যরা তাকে তুলে নেয়। চোখ বাঁধা থাকায় 5 দিন গুম থাকলেও জানতেন না কোথায় রাখা হয়েছিল। তবে 5 আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাগর পরিদর্শনকালে সেখানে গুম থাকা ঘরের শনাক্ত করতে পারেন বলে জানান তিনি। আন্দোলনের শুরু থেকেই ডিজিএফআই এর একটি পক্ষ সমঝোতার চেষ্টা করছিল বলেও জানান উপদেষ্টা। বলেন, সে সময় তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট দেখিয়ে সমঝোতার প্রস্তাবও দিয়েছিলেন সিটিটিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। উপদেষ্টা আসিফ মাহমুদ জবানবন্দিতে বলেন, 25 জুলাই হাসপাতালে মোবাইল ফোন জব্দ করে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন বন্ধের জন্য চাপ দেয় গোয়েন্দা সংস্থা। এ সময় অস্বীকৃতি জানালে কয়েক দফা লাথি দিয়ে পরদিন ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলেও জানান তিনি। এ সময় চিকিৎসা চলমান থাকলেও তার ওষুধ সরবরাহ বন্ধ করা হয় বলেও জানান উপদেষ্টা। ডিএমপি রমনাজনের ডিসি হুমায়ুন তার পরিবারকে টার্গেট করে মামলা দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি। এ সময় ভিপি নুরুল হক নূরকে মারধর করা হয় বলে জানান আসিফ মাহমুদ। 2 দিন পর তৎকালীন ডিবি প্রধান হারুনের কাছে নিয়েও মামলার হুমকি দেওয়া হয় বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, শুধু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে জোরপূর্বক ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বকেয়া 8,000 কোটি টাকা শোধ করতে না পারায় হুমকির মুখে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। আর তাহলে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়বে দেশ। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি বলছে, আগের পাওনা শোধ করলে উৎপাদন অব্যাহত রাখা নিয়ে চিন্তা নেই। আর পিডিবি বলছে, দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রের পাওনা পরিশোধে সরকার আন্তরিক। তবে একবারে এত টাকা দেয়া সম্ভব নয় জানিয়ে চেয়ারম্যান বলেন, ধাপে ধাপে পরিশোধের কাজ শুরু করেছেন তারা। বিদ্যুৎ সরবরাহে এতে প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। মাহফুজ মিশ্র রিপোর্ট। পায়রা দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। দৈনিক মোট উৎপাদনের প্রায় 10% আসে এখান থেকে। সক্ষমতার প্রায় শতভাগ বিদ্যুৎ উৎপাদন করে 1320 মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি। এটি চালাতে প্রতিদিন দরকার 12,000 টন কয়লা। আমদানি করা এই কয়লা কেনা থেকে বন্দরে আনা, লাইটার জাহাজে করে বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো সবই ব্যয়বহুল। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মালিকানায় সমান অংশীদার পিডিবি ও চীনা কোম্পানি সিএমসি।
এটি পরিচালনায় গঠিত হয়েছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি BCPCL। কর্তৃপক্ষ বলছে জুলাই মাস সহ ধরলে সরকারের কাছে তাদের পাওনা 8,000 কোটি টাকা। এই টাকা দিতে না পারলে কঠিন হবে নতুন করে কয়লা আমদানি। Recently, we face some a bit delay of the payment. In that case, if our cash flow can be ensured, then we can automatically ensure the running of the power plant in a smooth way. So I think in the future, now PDB already started the payment for this month. 2020 সাল থেকে উৎপাদনে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। 2022 সালে তীব্র ডলার সংকটে বকেয়া দিতে না পারায় জ্বালানির অভাবে মাসখানেক বন্ধ ছিল এটির উৎপাদন। এ দফায়ও তেমন কিছু হলে আসছে গরমে যে তার তীব্র প্রভাব পড়বে তা সহজেই অনুমেয়। যদিও দেশে বিদ্যুতের একক পাইকারি ক্রেতা পিডিবি বলছে পায়রার উৎপাদন অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রসেস, তো একবারে পারবো না, আমরা তো গ্রাজুয়ালি এগুলো দিয়ে থাকি। চেষ্টা করছি যাতে পাওয়ারগুলো আনইন্টারাপ্টেডলি চলে। সেই জন্য যে ধরনের মিজাজ নেওয়া দরকার, যে ধরনের পেমেন্ট করা দরকার, সেটা আমরা অব্যাহত রেখেছি যাতে কয়লার সাপ্লাই চেনে কোনো বিঘ্ন না ঘটে। পটুয়াখালীতে অবস্থিত এই কেন্দ্রটির উৎপাদন খরচও তুলনামূলক কম, তাই অগ্রাধিকার ভিত্তিতে বকেয়া পরিশোধ না করলে নানামুখী সংকট বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, অর্থনীতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি 1 বছরের মধ্যে মজবুত অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে, তাই তাদের অবদানের স্বীকৃতি দিতে হবে। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কমানোর জন্য কাজ করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের এক প্ল্যাটফর্মে সংযুক্ত রাখতে বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। তখন আমি চাইলাম প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে, এবার তারা যেন ভোট দিতে পারে। এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হবে। জিনিসের অভাব আছে, পাসপোর্ট রিনিউড হয় না বা কিছু একটা হয়েছে, কিন্তু ভোটার আপনি হবেন, ভোটার হবেন এবং ভোট দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাগরিক আপনি ভোট দিতে পারবেন। কাজেই সেটার ব্যবস্থা হয়েছে এবং ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের আলাদা আলোচনা হয়েছে। আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা হতে যাচ্ছে 45,098টি। ভোটকক্ষ 2,80,564টি। একই সাথে ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন 9,31,131 জন কর্মকর্তা। এইসির ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত এবং প্রশিক্ষণ কার্যক্রম সভা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সাথে আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারেন 12,78,00,000-এরও বেশি ভোটার। আর এতে যাদের জন্ম 1 জানুয়ারি 2008 বা তার পূর্বে তারা যুক্ত হতে পারবেন। এবারের নির্বাচন ঘিরে ইসি 3 ধাপে ভোটার তালিকা প্রস্তুতির কাজ করছে। সবশেষ দ্বিতীয় ধাপের তথ্য খসড়া তালিকাভুক্ত ভোটার 12,61,00,000-এর বেশি। একই সাথে 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 হবে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের যুক্ত করতে যাচ্ছে কমিশন। আর ভোট কেন্দ্রগুলোতে নজরদারি রাখতে কমিশনের পাশাপাশি সরকারের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। পিআর পদ্ধতি নয়, দেশে একটি সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ। জামায়াতকে এই পিআর নিয়ে সমস্যা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ। বিকেলে মগবাজারে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি। বলেন, জনগণকে নির্বাচনমুখী করলে দেশের নানা সংকট কেটে যাবে। সরকার নির্বাচনের ঘোষণা দেয় সাধুবাদ জানান তিনি। বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর জন্য অজুহাত তুলছে। নির্বাচন ব্যাহত হয় এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বলেন, দেশ জুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতি। লটারির মাধ্যমে পুলিশ প্রশাসনে বদলির সমালোচনা করে বলেন, গুরুত্ব বিবেচনা করে কর্মকর্তা নিয়োগ করা উচিত। পিআর পদ্ধতি এখানে গুরুত্বপূর্ণ না, এখানে গুরুত্বপূর্ণ হলো অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। জামায়াত ইসলামের লোকেরা সবাই শিক্ষিত এবং শত শত ডক্টরেট ডিগ্রি হোল্ডার আছে। তাদেরকে আমরা অনুরোধ করব, অযথা সমস্যা সৃষ্টি না করে সকলের সাথে মিলে এগিয়ে যাওয়ার জন্য।
অন্তর্বর্তী সরকার দলীয় সরকার নয়, আশা করা যায় তারা একটি নিরপেক্ষ সরকার, এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের মানুষ সংস্কার চায়। রাষ্ট্র সংস্কারে যে জুলাই জাতীয় সনদ তৈরি করা হবে তাতে সব দল স্বাক্ষর করবে বলে আশা করেন ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম। জাতীয় সনদ চূড়ান্ত করতে দেশব্যাপী 1337 জন মানুষের কাছ থেকে তথ্য নিয়ে জরিপ চালায় সুজন। এতে 40টি প্রশ্নের উত্তর নেওয়া হয়। জরিপের তথ্য উপাত্ত তুলে ধরতে সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। বলা হয়, প্রধানমন্ত্রী একক কর্তৃত্বের পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত সরকার পদ্ধতি প্রবর্তন করা, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সংসদের 2 কক্ষেই বিরোধী দলীয় ডেপুটি স্পিকার নির্বাচিত করার বিষয়ে মতামত এসেছে। জরিপে নির্বাচনকালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং না ভোটের বিধান ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন 83% মানুষ। মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায় এবং ওই পরিবর্তনটা যাতে সুনিশ্চিত হয় সেই জন্যই তারা ভোট দিতে চায়। জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক 30-এর অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এই পর্যন্ত আমরা 82টা বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি। গত 1 বছরে অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে, তবে সবার আশা পূরণ করা যায়নি। ব্যাংকিং খাত এবং পুঁজিবাজার এখনও বড় মাথা ব্যথা, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানালেন, বিদেশে নতুন করে শক্তি বিনিয়োগ করছে অর্থ পাচারের কুশীলবরা, তাই সংস্কারের সময় লাগছে। তার মতে, বাংলাদেশ ব্যাংক এখনও পুরো আর্থিক খাত সামাল দিতে প্রস্তুত নয়। গত 1 বছরে অন্তর্বর্তী সরকারের অন্যতম চ্যালেঞ্জ ছিল অর্থনীতির ড্যামেজ কন্ট্রোল। শুরু থেকেই ডলার সংকট, মূল্যস্ফীতি ও অর্থ পাচারের মতো বাউন্সার সামাল দিতে হয়েছে নীতি নির্ধারকদের। মার্কিন ট্যারিফ আর বৈশ্বিক অনিশ্চয়তাও ভুগিয়েছে প্রচুর। এর মাঝে বড় অর্জন প্রবাসীদের রেমিটেন্স ভালোবাসা, ধীরে হলেও কমছে পণ্য ও সেবার দাম। তাই অন্তর্বর্তী সরকারের 1 বছরে অর্থনীতির অর্জন নিয়ে শতভাগ সন্তুষ্ট নন অর্থ উপদেষ্টা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানালেন, বাজেট বাস্তবায়নে সরকার অনেক বেশি সাবধানী, কেননা আয় নিয়ে চাপ আছে। এখনো অনেক পক্ষ সুবিধা নিতে চায়, কিন্তু কর দিতে চায় না। ফরেন এক্সচেঞ্জ, আপনার মার্কেটে টাকার যে স্থিতিশীলতা, সেটা নিয়ে আমার একটু টেনশনে ছিল। IMF বলছিল মার্কেটে ছেড়ে দাও, মার্কেট ছেড়ে দিয়ে কিন্তু আমরা খুব ভুল করিনি, মোটামুটি কিছুটা স্টেবল। তবু সামনের দিকটাও দেখতে হবে। তারপরে আপনার মূল্যস্ফীতি প্রায় 14% ছিল জুলাই মাসে, এখন 8.55 মধ্যে। তার কণ্ঠে ব্যাংকিং খাত নিয়ে আক্ষেপ স্পষ্ট। প্রশ্ন ছিল, রাষ্ট্রীয় ব্যাংক তদারকির জন্য আলাদা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কি থাকা উচিত? জানালেন, কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণে কেউ হস্তক্ষেপ করছে না। ক্যাপেবল না, আপনাকে অটোমি দিয়ে বসে থাকবে, চেয়ারে বসে থাকবে, চা খাবেন তোয়ালে, এটা চেয়ারে দিয়ে স্টক মার্কেটে চলে যাবে। ওই অটোনমির কোনো দরকার আছে কোনো? কি বলেন আপনি? বাংলাদেশ ব্যাংকে আমার 4 বছর কোনো কেউ ব্যর্থ দেখেছেন কোনো কিছু? ফাইন্যান্স মিনিস্টারকে আমাকে বলছে যে এই করো, আমি 3টে সরকারে কাজ করেছি, একটা ব্যাংক কত দিইনি। শোনেন, আমি অপোজ করি না বাংলাদেশ ব্যাংক অটোনমি ব্যাপারে, কিন্তু আমি অর্থনীতির সাথে আমি খুব রেয়ারলি বাংলাদেশ ব্যাংকে বলি কিছু করতে। প্রসঙ্গ ওঠে অর্থ পাচার প্রতিরোধের। উপদেষ্টা জানালেন, ব্র্যান্ডেড অপরাধীদের বাইরে এখন খতিয়ে দেখা হচ্ছে তুলনামূলক কম অর্থ পাচারকারীর প্রোফাইলও। কারা করেছে ওটা আইডেন্টিফাই করা হয়েছে, এটা একটা অগ্রগতি। সেকেন্ড হলো কোন কোন জায়গায় দিয়েছে সেটাও কিন্তু অনেকটা আইডেন্টিফাই করা হয়েছে, আপনার নিজেরা দেখেছেন। লন্ডনে তো আপনি দেখছেন এই লোকের তো 2টা না 3টা বাড়ি না কটা বাড়ি তো জব্দ করা হয়েছে। সিঙ্গাপুরে আরেকজনেরটা সে দৌড়াদৌড়ি করছে, ওয়ান অফ দ্য বেস্ট লয়ার হায়ার করেছে। ডক্টর সালেউদ্দিন আহমেদ মনে করেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়াই হবে আগামী সরকারের প্রধান দায়িত্ব। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চালের দাম বৃদ্ধির কারণে জুলাইয়ে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। জানিয়েছেন, বাজার স্থিতিশীল রাখতে আমদানির নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন। মঙ্গলবার দুপুরে কৃষি ঋণ নীতিমালা ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর। চলতি অর্থবছরে কৃষিতে 39,000 কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর পরিধি আরও বাড়ানো দরকার বলেও মন্তব্য করেন গভর্নর। জাতীয় অর্থনীতিতে কৃষির অংশগ্রহণ কমলেও এখনও এ খাতের অবদান 13% উপরে, আর মোট কর্মসংস্থানের 40% হয় কৃষিতে। খাদ্য সরবরাহেও সবচেয়ে গুরুত্বপূর্ণ এ খাত।
কৃষির গুরুত্ব বিবেচনায় প্রতি বছর এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এবছর কৃষিতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯,০০০ কোটি টাকা, যা গত বছরের চেয়ে ২.63% বেশি। এটি আরও বাড়ানো উচিত বলে মনে করেন গভর্নর। টার্গেট অ্যাচিভ করলে হবে না, কারণ টার্গেট এবছর টার্গেট 2.7%, which is very unambitious. আমার প্রবৃদ্ধি হবে লোনে অন্তত পক্ষে 6-8% হতে হবে। 8% হলে এখানে 2%, আমি আবার পিছিয়ে পড়ছি আরো। আমার মানে এগ্রিকালচারের যে হিস্সাটা সেটা কিন্তু তারা পাচ্ছে না। কৃষি ঋণ আদায় নীতিতে পরিবর্তন আনার পক্ষে গভর্নর বলেন, ঋণ পরিশোধে কমপক্ষে 6 মাস সময় দেওয়া দরকার। সরকার পুনঃ অর্থায়ন সুবিধা দিলেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কৃষিতে এ ধরনের সুবিধা দেওয়ার বিপক্ষে গভর্নর। জুলাই মাসের যে মূল্যস্ফীতিটা, এটা একটা সিঙ্গুলার ফ্যাক্টর হচ্ছে চালের দাম বেড়ে যাওয়া। বাংলাদেশের যে দাম আছে আমদানি বিদেশ থেকে দামের উপর আমি 20% ট্যাক্স বসিয়ে দিই, এইটা থেকে এশিওর করে আমরা আমদানি নীতিকে উন্মুক্ত করে দিতে পারি, কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই। ওই বছরের একটা সময় যে চালের দাম স্পাইক করে এবং তখন আমরা নড়ে চড়ে বসি এবং বাই দ্য টাইম আমদানি আসে বছর শেষ। সবকিছুর দাম স্থিতিশীল থাকলেও শুধু চালের কারণে জুলাইয়ে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে বলে মনে করেন গভর্নর। আমদানিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপকরণ হিসেবে ব্যবহারের কথাও বলেন তিনি। সরকার যদি দিতে চায় উইদিন দ্য বাজেট রেখে তারা যত ইচ্ছা রিফাইন্যান্সিং করবে, সেটাতে কোনো আপত্তি কিছু নেই। যত ইচ্ছা সাবসিডি দিবে, সেটা আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ ব্যাংক ক্যান ম্যানেজ ইট অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে রিফাইন্যান্সিং স্কিমটা এটাকে তারা ডিসকারেজ করছে এবং এটার সাথে আমিও একমত। সুদহারে ভর্তুকির চেয়ে সময় মতো ঋণ পাওয়া কৃষকের জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মেইন চ্যালেঞ্জ হচ্ছে অ্যাক্সেস টু ক্রেডিট। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পশ্চিমা বাজারে একাধিক চ্যালেঞ্জ থাকলেও প্রায় 17 বাড়ল রপ্তানির লক্ষ্যমাত্রা। চলতি অর্থবছরে $63 বিলিয়ন পণ্য এবং সেবা বিদেশে পাঠাতে চায় সরকার ও ব্যবসায়ীরা, যার বড় অংশই আসবে পোশাক রপ্তানি থেকে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের দীর্ঘ বৈঠকের পর জানানো হয়, আগামী 1 বছর বিদেশে $63 বিলিয়ন পণ্য ও সেবা পাঠাতে চায় বাংলাদেশ, যা আগের বছরের চেয়ে প্রায় 17 বেশি। সর্বোচ্চ আয়ের আশা ওভেন পোশাক থেকে। বাণিজ্য উপদেষ্টা জানালেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ আরও কমানোর ব্যাপারে আলোচনা চলছে। পাশাপাশি কিছু ইস্যুতে আলোচনার জন্য চিঠি দেওয়া হয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রীকে, তবে এখনও সেই চিঠির কোনো সাড়া মেলেনি। আমরা যে 20% শুল্ক আরোপিত হয়েছে আমাদের উপরে, আমাদের 15% বা তার থেকে কম করার প্রচেষ্টায় আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং মানে বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস, সেটা এখনো জারি আছে এবং এটা থাকবে। হাসপাতালের পার্কিংয়ের একটি প্রাইভেট কার থেকে 2 যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধারের পর স্বজনদের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা বলে এজেন্সি 25 লাখ টাকা নিয়েছে, আর সেই টাকা ফেরত চাওয়ায় হত্যা করা হয়েছে তাদের। তবে পুলিশ অস্বাভাবিক কিছু দেখছে না বলে দাবি করেছে। রাজধানীর মালিবাগের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে সোমবার উদ্ধার হয় 2 পুরুষের মরদেহ। নিহত জাকির হোসেন ও মোহাম্মদ মিজান নোয়াখালীর চাটখিলের বাসিন্দা। ঢাকায় ভাড়া গাড়ি চালান জাকির। মিজান দীক্ষা নিচ্ছিলেন ড্রাইভিংয়ের। গাড়ির ভেতরেই দুজনের নিথর দেহ পাওয়া যায়। মঙ্গলবার মর্গে মরদেহ নিতে আসেন মিজান ও জাকিরের স্বজনেরা। জানান, যুক্তরাষ্ট্রে যেতে কয়েক বছর আগে একটি এজেন্সিকে 25 লাখ টাকা দেন জাকির। যেতে না পেরে ফেরত চান সেই টাকা। এতে মারধরের পাশাপাশি কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয় তাকে। গত 10 আগস্ট টাকা নিতে গিয়ে খুন হয়েছেন তারা। 10 তারিখে এরা 10 লক্ষ টাকা নিয়ে আসবে, আমার ছেলেরে দিব। এ ছেলেরে দিব করে ছেলে আপনার রুগীও নিবে, এখানে রুগীর কাছে মানে গাড়িটা আপনার এখানে অবদান করে রাখছে গা। ওইখানে গাড়ি অবদানের মাধ্যমে টাইমের ভিতরে আমার ছেলেকে অবস্থা করে মারি চলে গেছে। সুপরিকল্পিতভাবে এদেরকে হত্যা করা হয়েছে এবং ওই টাকা দেওয়ার কথা বলে ওরে হত্যা করার কারণে এ যখন দেখছে এরও মেরে ফেলছে। এটা তো আসলে একটা বিবর্ষ একটা হত্যাকাণ্ড। এটা হত্যাকাণ্ড ছাড়া কিছুই না, কারণ একজন লোক গাড়ির ভিতরে 2 জন লোক একসাথে মারা যেতে পারে না। 24 ঘন্টায় মরদেহে অস্বাভাবিক পচন, মাথা থেকে রক্ত ঝরা, গাড়ির মালিকের বক্তব্য সব মিলিয়ে দেখা দিয়েছে রহস্য। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা ঘটছে, এখন এখানে কিভাবে ঘটলো, কেন ঘটলো, এটার অ্যান্সার তো আসলে এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব না। এটা হচ্ছে আসলে পোস্টমর্টম রিপোর্ট,
ওই ভিসেরা রিপোর্ট বা কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট এবং এর সাথে সিআইডির যে এক্সপার্ট টিমের যে রিপোর্ট, এগুলো সব মিলে না হলে তার আগে পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। প্রাথমিক তদন্তে অস্বাভাবিক কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। অস্বাভাবিক আর কোনো কিছু এখন পর্যন্ত পাই নাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।